ঢাকা গাজীপুরে এই ব্যাটারি রিকশা ভাড়া দিয়ে দিনে মালিকের আয় 100 কোটি টাকার বেশি। ৩৯ লাখ রিকশার চার্জিং চলছে অবৈধভাবে। ৩৭ বছর ধরে বাংলা রিকশা চালাই, কয়েকদিন ধরে এই গাড়ি কিনছি। পুলিশ প্রশাসনে কিছু কয় না, যেদিকে যা মন চায় এদিকে যায়। চাইলেই একদম 5টা রিকশা বের করে যে রিকশার ব্যবসা করবেন সেটা সুযোগ নাই। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগে নিহতের শ্রদ্ধা ভরে স্মরণ। এতদিনেও মামলা শেষ না হওয়ায় হতাশা, ক্ষোভ, দ্রুত নিষ্পত্তির দাবি। উপাচার্য ও উপ উপাচার্য অব্যাহতিতে কুয়েট শিক্ষার্থীদের উচ্ছ্বাস। শিগগিরই সার্চ কমিটি গঠন করে নতুন নিয়োগ। কৃষকের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান কিনছে সরকার। সারা দেশে সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন খাদ্য উপদেষ্টা। এবং কাশ্মীরে পর্যটক হত্যার জেরে ইসলামাবাদ নয়াদিল্লি সম্পর্ক চরম অবনতি। সীমান্ত বন্ধ সহ ভারত ছাড়তে পাকিস্তানিদের ৪৮ ঘন্টার নোটিশ। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। প্রতিদিন ঢাকা ও গাজীপুরের ব্যাটারি চালিত রিকশা ভাড়া দিয়েই মালিকদের আয় থাকে প্রায় ১২০ কোটি টাকার বেশি। কার পকেটে যায় এত বিশাল অঙ্কের টাকা? কিভাবেই বা ডিপিডিসির চোখ ফাঁকি দিয়ে রিচার্জ হয় এই সমস্ত রিকশার ব্যাটারি? হাবিবুর রহমান হৃদয়ের ক্যামেরায় বাকিটা তুলে ধরেছেন আরিফ হোসেন। দাম্ভিকতা। ব্যাটারি চালিত রিকশা যেতে দিতে হবে গুলশান বনানীর সড়কে। এ যেন মগের মুল্লুক। থামাতে আসলি হামলা। হামলার হাত থেকে রক্ষা পায়নি বিদেশি নাগরিক, পথচারী ও সাংবাদিকরাও। হামলার এই দৃশ্য দেখেও নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন পুলিশ, যেন কিছুই করার নেই। ব্যাটারি চালিত রিকশার চালকরা এমন সাহস কোথায় পেল? খুঁজবে এখন টিভি। অনুসন্ধান করে দেখা যায় ৫ আগস্টের পরে নতুন রিকশা তৈরির সংখ্যা বেড়েছে আগের থেকে প্রায় দ্বিগুণ। দেশি রিকশার বডি আর চায়নার ব্যাটারি মিলিয়ে 2 দিনই তৈরি হচ্ছে ব্যাটারি চালিত রিকশা। আইনি ভিত্তি না থাকলেও এই ব্যক্তি ২০ বছরের বেশি সময় ধরে রিকশা বানান। তবে ব্যাটারি চালিত রিকশা বানানো শুরু করেছেন বছর 10 হলো। ব্যাটারি কিনে নিয়ে এক দোকান থেকে, বডি কিনে নিয়ে এক দোকান থেকে, এরকম পার্ট বাই পার্ট দোকান থেকে অন্য জায়গা থেকে মাল কিনে এনে জড়ো করে তারপরে বানাই। আমি ৮ মাসের ভিতরে বানাইছি প্রায় ১১৫টা। সড়ক ঘুরে দেখা গেল পায়ে চালানো রিকশার সংখ্যা কমছে আশঙ্কাজনকভাবে। অপেক্ষাকৃত কম কষ্টের যান হওয়ায় অনেক রিকশা চালকদের পছন্দের তালিকায় ব্যাটারি চালিত রিকশা। আগে আসছিলাম টেক্সটাইল মিলে, এই জগতে আইসি আজকে ৩-৪ বছর। ৪০০ টাকা জমা দিয়ে লাই আর নিজের পকেট খরচ ২০০ আর ৪-৫০০ টাকা করে নেওয়া যায়। রেলে ওই আমার ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে টাকা গেছিল ৪-৫ লাখ টাকা গেছে। ৪-৫ লাখ টাকা যাওয়ার পরে মনে করুন যে আমি ঋণে বসতে পরে মনে করেন ঢাকায় আইসি। আমি এই কয়েকদিন ধরে এই গাড়ি কিনছি। ৩৭ বছর ধরে বাংলা রিকশা চালাই। রাস্তায় নেই চাঁদাবাজি, পুলিশও কিছু বলছে না, তাই সব সড়কে চলতে পারেন রিকশা চালকরা। তেজগাঁ এলাকার ভিতরে চালাইতে হলে ২৪০০ টাকা লাগবো, আবার নাকাল ভাড়া চালাইতে হলে এটা আবার ভিন্ন ১২০০ টাকা। এখন আর কোনো ভাগ নেই, এখন সব জায়গায় চলে। না, রাস্তায় কোনো সমস্যা নাই এখন। আল্লাহর রহমতে পুলিশ প্রশাসনে কিছু কয় না, যেদিকে যা মন চায় এদিকে যায়। ব্যাটারি চালিত রিকশা চার্জ হয় কিভাবে দেখতে চায় এখন টিভি। তেজগাঁও এলাকায় নেই কোনো নির্ধারিত চার্জ স্টেশন। রাস্তার পাশে মিটার নামিয়ে অথবা সরাসরি বৈদ্যুতিক খুঁটির তার থেকে বিশেষ পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার করে গ্যারেজ মালিকরা। প্রতিদিন চার্জের জন্য গুনতে হয় ৮০ টাকা। এই অফিস নিচে মনে হয়। এই অফিস দিয়া অফিসে কোনো লাইন নেই। আমি অফিসের লোক না। এই লাইন কার তাহলে ভাই? ওইটা সরকারি লাইন। আমাদের কোনো প্রতিষ্ঠানের কোনো লাইন বাইরে দেওয়া নাই। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান কোনো লাইন বাইরে দেওয়া নাই। এই যে বললো যে অফিসের লাইন, না হয়তো পারে এদিকে তার মনে হয়। সরকারি প্রতিষ্ঠানের কোনো লাইন উল্টাপাল্টা বলেন কেন? আপনাদের সবগুলো আইডি বাইক দিবেন। না, আমি যে এই তারটা তো সেই যে আমি ভাবছি আপনার
ডিপিডিসির দেওয়া তথ্য বলছে বৈধ চার্জিং স্টেশন রয়েছে 2149টি। প্রতিদিন এই স্টেশনগুলোতে চার্জ করা যায় 20 থেকে 30টি রিক্সা। সর্বোচ্চ হিসেব ধরলেও ডিপিডিসি প্রায় 70,000 ব্যাটারি চালিত রিক্সা চার্জ দিতে পারে। তাহলে বাকি 39,30,000 ব্যাটারি চালিত রিক্সা কিভাবে চার্জ হয়? বিভিন্ন স্টেশন যে 2150টা স্টেশন, এদের আবার হলো স্যাংশন লোড হচ্ছে 2 কিলোওয়াট থেকে শুরু করে 11 কিলোওয়াট পর্যন্ত আছে। সবগুলো একসাথে চার্জিং স্টেশন লাগায় এবং ফুল ক্যাপাসিটি ইউজ করে, তাহলে 26 মেগাওয়াট লোড লাগবে তাদের প্রতিদিন। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের দেওয়া তথ্য বলছে ঢাকা ও গাজীপুরে 40 লাখের মতো ব্যাটারি চালিত রিক্সা রয়েছে। দিনের রিক্সা ভাড়া ন্যূনতম 300 টাকা। তাহলে মোট ব্যাটারি চালিত রিক্সা থেকে আয় 120 কোটি টাকা। বছরের হিসেবে 43,800 কোটি টাকা আয় ব্যাটারি চালিত রিক্সা থেকে। অনুমোদিত রিক্সাগুলো ঢাকার রাস্তায় অনুমোদিত যে রুট আছে সেই রুটে চলতে পারে, এবং এর বাইরে যারা আছে তাদেরকে কিন্তু আমরা গ্র্যাজুয়ালি বন্ধ করে দেব। সুতরাং তারা কোথায় যাবেন? তারা শহরের বাইরে চলে যাবেন। এটা যেহেতু রিস্কি বান, এটা বাদ দিয়ে তারা অন্য ব্যবসায় যাবেন, এবং তারা বৈধতা চাইলে বৈধ রিক্সা নিয়ে রাস্তায় নামতে পারবেন, এবং একটা লোক 2টা বেশি লাইসেন্স পাবে না, এরকম ব্যবস্থা আমরা করে দেবো। কারণ এনআইডি বেস লাইসেন্স হবে। চাইলেই একজন 5টা রিক্সা বের করে যে রিক্সার ব্যবসা করবেন সেটার সুযোগ নাই। বুয়েট তৈরি করছে নতুন ব্যাটারি চালিত রিক্সার ডিজাইন। রাজধানীর ব্যাটারি চালিত রিক্সা নিবন্ধনের আওতায় আনা গেলে নৈরাজ্য কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে মত সাধারণ মানুষের। আরিফ হোসেন, এখন, ঢাকা। চট্টগ্রামের সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে এবার কঠোর অবস্থানে নগর পুলিশ। প্রতিদিন অভিযান চালিয়ে জব্দ করা হচ্ছে শত শত রিক্সা। এ নিয়ে জানাতে নগরের বড়পোল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফায়সাল করিম। ফায়সাল, একটু জানতে চাই যে বন্দর নতুন বাজার, তারপরে হচ্ছে বড়পোল, এক্সেস রোড, আগ্রাবাদ কিংবা নয়বাজার, এর মহাসড়কে অনেক বেশি আসলে ব্যাটারি চালিত অটোরিক্সা দেখতে পাওয়া যায়। তো জানাবেন যে অভিযানে এখন সেই এলাকা থেকে কি পরিমাণ ব্যাটারি চালিত রিক্সা জব্দ করা হয়েছে, আর পুলিশ প্রশাসনই বা কি বলছে? অনেক আমরা যেটি দেখছি যে অভিযানের পর নগরীর যে মূল সড়ক আছে সেখানে এইসব ব্যাটারি চালিত রিক্সার চলাচল অনেকটাই কমে এসেছে, এবং মূলত তারা আবার অলিগলিতে ফিরে গেছে। এবং আমরা আছি নগরীর বড়পোল এলাকায়। এখানে সকালে তারা একটু অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে তারা 8টি অটোরিক্সা জব্দ করে, এবং তারপরই এলাকায় আসলে যেভাবে ব্যাটারি চালিত রিক্সা দেখা যেত, অর্থাৎ সপ্তাহখানেক আগেও এখানে যেই দৌরাত্ম দেখা যেত ব্যাটারি চালিত রিক্সা, সেটা কমে এসেছে। এবং আজকে কিন্তু অভিযানের পর পুরো বড়পোল এলাকাতে আমরা আর কোনো ব্যাটারি রিক্সা সেভাবে দেখছি না। মূলত যে প্যাডেল চালিত রিক্সা, সেই প্যাডেল চালিত রিক্সাগুলো চলাচল করছে, এবং আমরা দেখছি পুলিশ কিন্তু অভিযান চালানোর পর চিত্রটা পাল্টে গেছে, এবং বেশিরভাগ অটোরিক্সা কিন্তু আমরা দেখছি অলিগলির ভেতরে ঢুকে তারা চলাচল করছে। এবং পুলিশ বলছে যে আসলে এভাবে তারা ব্যাটারি রিক্সাগুলোকে জব্দ করে, অর্থাৎ এক ধরনের রসিদ দিয়ে সেটি তারা তাদের ডাম্পিং ইয়ার্ডে নিয়ে যাচ্ছে, এবং ডাম্পিং ইয়ার্ডে নেওয়ার পর সেখানে একটি নির্দিষ্ট জরিমানা দিয়ে 10 থেকে 20 দিন পর সেটি ছাড়িয়ে আনতে পারছে। তো আসলে নাগরিকরা আসলে এটি বলছেন যে আসলে এভাবে যদি সাময়িকভাবে এটিকে আটকে রাখা হয় তাহলে স্থায়ী সমাধান আসবে না। স্থায়ী সমাধানের জন্য এই ব্যাটারি চালিত রিক্সাগুলোকে তারা চিরতরে ধ্বংস করার উপর জোর দিচ্ছেন, সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা করছেন, এবং পাশাপাশি যেই বিক্রয় সেন্টারগুলো আছে বা যেখানে কারখানাগুলো আছে এখানে ব্যাটারি দিয়ে কিন্তু এখানে স্থানীয়ভাবে অনেক ব্যাটারি রিক্সা তৈরি করা হচ্ছে, সেগুলোতে তারা অভিযান জোরদার করার উপর জোর দিচ্ছেন। যেগুলো চার্জিং পয়েন্ট আছে সেখানে তারা অভিযান জোরদার করার উপর জোর দিচ্ছেন, এবং নাগরিকরা আসলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে আসলে স্থায়ী সমাধান না হওয়ার কথাই তারা বলছেন। আর পুলিশ বলছে যে এভাবে তারা নিয়মিত জরিমানা এবং মামলা দেওয়ার পর অনেকেই কিন্তু ব্যাটারি চালিত রিক্সা থেকে চালানো থেকে সরে যাচ্ছেন, এবং এই যাদেরকে আসলে ধরা হচ্ছে তাদের অধিকাংশই অন্য পেশার বেকার যুবক, কিশোর, তাদের একটি কর্মসংস্থান এখানে হচ্ছে। কিন্তু আসলে বিষয়টি যেটি দাঁড়াচ্ছে যে এটি নাগরিকদের জন্য বা নগরবাসীর জন্য কিন্তু একটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, এবং প্রতিবারই এটির যখন আলোচনায় আসে তখন কিন্তু অভিযান চলে, কিন্তু পরে আবার এই ব্যাটারি রিক্সা কিন্তু দেখা যায় যে নগরীর অধিকাংশ সড়কে কিন্তু দাপিয়ে পেরায়। তো নগরবাসী চাচ্ছে এটা যাতে একটি স্থায়ী সমাধান হয়। সিটি কর্পোরেশন বা পুলিশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ বা নীতিমালা তারা আশা করছেন। অনেক চট্টগ্রামের সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে এবার কঠোর অবস্থানে নগর পুলিশ। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন বড়পোল থেকে সহকর্মী ফায়সাল করিম। এদিকে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আনা এবং পথচারীদের নিরাপদ রাস্তা পারাপার নিশ্চিত করতে মিরপুরে চালু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের পাইলট প্রকল্প। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসিফ, আপনার কাছে জানতে চাই যে পাইলট প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছে, এতে করে আসলে পথচারীরা কতটা লাভবান হবেন এবং তাদের মতামতই বা কি?
অনেক যেটি বলছিলেন আসলে ঢাকার শহরের রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের নিরাপত্তার জন্যই কিন্তু আসলে এই স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালটি চালু করা হয়েছে বলে আমরা ট্রাফিক বিভাগ ডিএমপির পক্ষ থেকে আসলে জানতে পেরেছি। তার আগে আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, অনেক গত বছর অর্থাৎ 2024 সালে পথচারী কল্যাণ সমিতির তথ্য মতে কিন্তু 1009 জন পথচারী কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, যাদের বেশিরভাগই কিন্তু আসলে সড়ক পারাপার করার সময় মারা গেছেন। এবং বলা যায় যে ঢাকা শহরের সড়ক পারাপারের যে একটা দীর্ঘদিনের বিশৃঙ্খলা সেটি কিন্তু রয়ে গেছে। আসলে এই সমস্যাটি সমাধানেই কিন্তু ডিএমপি এবং জাইকার অর্থায়নে কিন্তু ডিএমপি একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যেখানে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতির মাধ্যমে আসলে পথচারীদের পারাপারের একটি ব্যবস্থা করা হয়েছে। যদিও কিছুক্ষণ আগেই যে পাইলট প্রকল্পটির কাজ শেষ হয়েছে, মানে অর্থাৎ এই প্রকল্পটির যে ট্রায়ালটি সেটি কিন্তু আসলে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত চলেছে, কিছুক্ষণ আগেই সেটি শেষ হয়েছে। আমরা যখন দেখেছি যে ট্রায়ালটি চলেছে তখন আমরা দেখেছি যে সড়কের দুই পারেই কিন্তু পথচারীরা অপেক্ষা করেছেন। সেখানে 100 মিনিটের একটি টাইমার ছিল, সেই টাইমারে 100 সেকেন্ড যান চলাচল করেছে এবং 100 সেকেন্ড পর 30 সেকেন্ডের জন্য কিন্তু আসলে পথচারীরা নির্বিঘ্নে রাস্তা পারাপারের কিন্তু একটি সুযোগ পেয়েছেন। সেখানে আমরা দেখেছি যে দীর্ঘদিনের যেহেতু একটি অভ্যাস রয়ে গেছে পথচারীদের, যে যখন তখন আসলে সড়কের মাঝখান দিয়ে ছুটোছুটি করা অর্থাৎ বা রাস্তা পারাপারের চেষ্টা করা, সেটি নিয়ে আমরা এখানে ট্রাফিক সহায়তাকারীদের সাথে তাদের বাকবিতণ্ডার চিত্রও দেখেছি। আমরা দেখেছি যে তারা অনেকটা জোর করে রাস্তা পারাপারেরও চেষ্টা করেছেন, কিন্তু বেশিরভাগ পথচারী আসলে বলেছেন যে এই যে নতুন একটি সিস্টেম চালু হচ্ছে, অর্থাৎ স্বয়ংক্রিয় ট্রাফিক লাইটের মাধ্যমে আসলে তারা সিগন্যাল পাবেন যে কখন তাদের রাস্তা পার হতে হবে বা কতক্ষণ তাদের অপেক্ষা করতে হবে। এর ফলে কিন্তু তারা বলছেন যে একদিকে যেমন দুর্ঘটনা কমবে, সেই একইভাবে কিন্তু যে সড়কের যে হতাহত সেটির ভয়াবহতাও কমবে। তবে এই পাইলট প্রকল্পের যে কাজটি 12টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আসলে ট্রায়ালটি চলেছে ততক্ষণ পর্যন্ত যে শৃঙ্খলাটা আমরা সড়কে দেখেছি সেটি 12টার সময় শেষ হওয়ার পরপরই কিন্তু সেই আগের চিত্রই আমরা দেখছি। আমরা এখনো দেখছি যে সড়কের মাঝ দিয়েই কিন্তু আসলে পথচারীরা সেই আগের মতোই ছুটোছুটি করছেন। তো এখানকার সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে এই নিয়ম করার সাথে সাথে কিন্তু পথচারীদের সচেতনতা বৃদ্ধিটি জরুরি এবং এই সচেতনতা বৃদ্ধি হলেই আসলে যে সড়কের যে হতাহতটি হয় পথচারীদের সেটি আসলে অনেক। রাজধানী সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পথচারীদের নিরাপদ রাস্তা পারাপার নিশ্চিত করতে মিরপুরে চালু হয়েছে সক্রিয় ট্রাফিক সিগন্যালের পাইলট প্রকল্প। সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। সাভারে রানা প্লাজা ধসের 12 বছর পেরিয়ে গেলেও আজও বিষাদের ছায়া তেমনই গভীর। 2013 সালের এই দিনে প্রাণ হারানো সহকর্মীদের স্মরণে শ্রদ্ধা জানাতে রানা প্লাজার সামনে হাজির হন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে সাভারের রানা প্লাজার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, আপনার থেকে জানতে চাই যে রানা প্লাজার দুর্ঘটনাস্থলে আজ কোনো কর্মসূচি রয়েছে কিনা, আর নিহতদের স্বজন ও আহতরা সেখানে এসে পৌঁছেছেন কিনা? আমরা দেখেছি রানা প্লাজা রাস্তাটা এখনো চিকিৎসার মধ্যে হচ্ছে। আমরা দেখেছি শ্রমিক আন্দোলনকারীরা তারা এখন পর্যন্ত তাদের সরকার এসেছে এবং মনে রাখতে হবে এর আগে সরকার ছিল তার কিন্তু শ্রমিকদের রক্ষণ করতে এই ডক্টর এনাম সেই এনাম রক্ষণ করতে আজকে সামনে বারো বছর পেরিয়ে গেলেও রানা প্লাজার হত্যাকাণ্ডের এখন পর্যন্ত হয়নি মামলার কোনো নিষ্পত্তি। আর আজকের এই দিনেই সেই ঘটনা ঘটেছিল। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন সেখান থেকে সবশেষ।
রানা প্লাজার হত্যাকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। আর মামলা এত বছরে নিষ্পত্তি না হওয়া খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সারা হোসেন। সকালে জুরাইনে ঢাকা রানা প্লাজার নিহত শ্রমিকদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এইসব কথা বলেন তারা। এই সময় শ্রমিক নেতারা নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান। অনুষ্ঠানে সারা হোসেন বলেন, রানা প্লাজা ধস ও শ্রমিক হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা জরুরি। আর শ্রম সচিব বলেন, একটি ফৌজদারি মামলা 12 বছর ধরে বিচার শেষ না হওয়া হতাশাজনক। এ সময় রানা প্লাজা তাসরিন ফ্যাশনের মামলার বিচার দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়ার কথা জানান সচিব। এর আগে শ্রমিকদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের জন্য বিচার হবে এবং তাতে করে বাংলাদেশের খুব বেশি পরিবর্তন হবে। রানা প্লাজা ভবন ধস কেন ঘটলো সত্য উদ্ঘাটন আমরা করতে চাই। শুধুমাত্র কয়েকজনকে সাজা দিলে চলবে না, আমাদের বুঝতে হবে যে কেন এই ঘটনা ঘটলো এবং এরকম এইভাবে একটি ভবন তৈরি করা, সব ধরনের আইন উপেক্ষা করা, তাদের পেছনে কারা ছিল, কেন এই ধরনের অবহেলা হলো, কোন কোন কর্তৃপক্ষ এটার সাথে জড়িত ছিল, সেটা আমাদের জানা দরকার। একটি ক্রিমিনাল কেস 12 বছর ধরে চলছে। এখানে 450 না 494 জন সাক্ষী। এটা তো আপনার সমস্ত ঘটনা, এটি কি প্রমাণের কোনো কিছু রাখে? যতগুলো মামলা এই রানা প্লাজা রিলেটেড আছে এবং এরপরে তাজরিন ফ্যাশন রিলেটেড যেগুলো আছে, এই মামলাগুলো একটু আমরা যদি সেন্সিটিভ এবং টপ মোস্ট প্রায়োরিটি হিসেবে ধরি, এবং এটা আমার মনে হয় যে একটা সেন্সিটিভ মামলার লিস্টে এনলিস্ট করে যে 1 বছর পরে এখানে আবার আমরা আসব, তখন যেন আমরা বলতে পারি যে এই 1 বছরে 12 বছরে যেটুকু হয়নি, এই 1 বছরে এতটুকু অ্যাচিভমেন্ট হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার সফরে বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে তিনি এমনটা আহ্বান করেন। বুধবার কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের বিনিয়োগ করতে উৎসাহিত করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে অর্থনৈতিক হাব হিসেবে তৈরি করতে যাচ্ছে। এ সময় বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখায়। বিশেষ করে বিভিন্ন পণ্য উৎপাদন, জ্বালানি, ব্যাংকিং ও পর্যটনে বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগাতে চান বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টার বৈঠকে উপস্থিত ছিলেন মালদ্বীপের সাবেক সহকারী প্রধানমন্ত্রী, মালয়েশিয়া ও কাতারের রয়্যাল পরিবারের সদস্যসহ প্রবাসী বাংলাদেশিরা। এর আগে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি কাতারের সাথে আরও গভীর অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার কাতারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর সৌদ বিন আব্দুল রহমান আল থানি আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠক এবং মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে বিনিয়োগের সুযোগ এবং অবকাঠামোগত সহায়তার মাধ্যমে কাতারের শিল্প উদ্যোগকে সহজ করতে বাংলাদেশের আগ্রহ ও প্রস্তুতির উপরে জোর দেন তিনি। পরে লুসাইল সিটিতে কাতারের বাণিজ্য মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সাথে পৃথক বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তুলে ধরেন পরিবহন, ব্যাংকিং এবং পর্যটন খাতে বিনিয়োগের সম্ভাবনার কথাও। কাতার পৃথিবীর প্রচুর দেশে ইনভেস্ট করে এবং বড় বড় অনেক কোম্পানি, পৃথিবীর বড় বড় অনেক কোম্পানিতে তাদের ইনভেস্টমেন্ট আছে। আমরা চাচ্ছি কাতারের যারা ইনভেস্টর, যারা টপ ইনভেস্টর, তারা যেন বাংলাদেশে আসে। বাংলাদেশ তাদেরকে, কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো, কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। তো কাতারের সাথে যে আমাদের যে সম্পর্কটা আজকে আমরা বলতে পারি যে এটা যে আরও এগিয়ে যাচ্ছে, তার এটা একটা সাইন। এদিকে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যে অবশেষে খুলনা প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এই খবরে বুধবার রাত থেকে আনন্দ মিছিল সহ শিক্ষার্থীদের উচ্ছ্বাস ক্যাম্পাস জুড়ে। এ নিয়ে আরও জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, আপনার কাছে জানতে চাই যে এই যে দাবি আদায়ের পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর আজকে শিক্ষার্থীদের কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। অনেক খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু আজ সকাল থেকেই একেবারেই শান্ত রয়েছে। গতকালকেই এই সময়টাতে কিন্তু আন্দোলনে উত্তাপ ছিল কিন্তু সারা ক্যাম্পাস জুড়ে, কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে উচ্ছ্বাস রয়েছে প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে এবং তারা সকাল থেকেই কিন্তু বেশ উল্লাস করছেন সব জায়গাতেই। এখানে আমরা দেখেছি যে সকালে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে দুর্বার বাংলা চত্বর রয়েছে সেখানে বেশ কিছু শিক্ষার্থী এসেছিলেন এবং পতাকা উড়িয়ে কিন্তু তারা উল্লাস জানিয়েছেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন তারা যার যার হলে কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং বিকাল 4টা নাগাদ কিন্তু একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু সব শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করবেন এমনটাই আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত এই আন্দোলন কিন্তু সমস্ত বাংলাদেশের আন্দোলন ছিল, এটি শুধুমাত্র কুয়েটের আন্দোলন ছিল না, বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলন কিন্তু ছিল এটি এবং সেই আন্দোলন সফলতা পেয়েছে। তাদের যে এক দফা দাবি ছিল যে কুয়েটের যে ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ তার যে পদত্যাগের দাবিটি ছিল সেই দাবি কিন্তু তারা প্রায় পূরণ হতে চলেছে বললেই চলে। এখানে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে রাত 1টার দিকে কিন্তু তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং সেখানে কিন্তু উল্লেখ করা হয় যে এই বর্তমান ভিসি এবং প্রভিসি তাদের যে অব্যাহতির যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। সেই সংবাদের পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনশনরত যারা শিক্ষার্থীরা ছিলেন তারা তাদের অনশন ভাঙেন এবং উল্লাস শুরু করেন এবং এখনো পর্যন্ত কিন্তু সেই উল্লাস চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা বেশ উল্লাসের সাথে কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তবে নতুন ভিসি প্রভিসি নিয়োগের ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা হয়নি। এই যে ভিসির অব্যাহতির যে কার্যক্রম সেটি শেষ হলেই নতুন ভিসি বা প্রভিসিদের নিয়োগ কার্যক্রম শুরু হবে এবং ভারপ্রাপ্ত একজনকে দায়িত্ব দেওয়া হবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। দর্শক, কাতারের দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। We cannot decide anything in flight plan. Flight plan is about reaching the destination. If you have a flight plan, or we prepare a flight plan because we know the destination. But if you don't know the destination, what happens? Do we give up? We don't. We imagine a destination. We don't know what's out there. Just because we don't know what's up there, we make conjectures. We imagine. This is the destination I'm going to go. If I first hit is a miss one, it's not the right one, I turn around, keep trying to get to the right destination. But I must have an image of what the right destination is. If I don't have the image of it in my mind, in my dream, I cannot do anything. So again, I bring another word, dream. It's very important. Because it's a dream which takes you a particular direction. You are not sure you are going there, but you have to have a dream. Imagination. So I see imagination is a huge power. People will tell you, be practical, be those. Yes, of course you be practical, but at the same time, be a dreamer. Dream is the key of the human beings. If you imagine, you set your direction in that direction. If you imagine, it will happen. If you don't imagine, it will never happen. That's the power of imagination. We do it all the time. We watch science fiction. Science fiction, in the beginning, science fiction was people are dreaming about going to the moon. That's a big dream of human being. It's always there. Can we get there? People laughed at them. How can you get to the moon? Crazy guy. But the guy was the right one. He was imagining.
They tried to reach to the moon in many ways, really, practically. কাতারের দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। অনুমোদন ছাড়া ভবন নির্মাণ বন্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে রাজুক। আজ অভিযান চলছে খিলক্ষেত এলাকায়। সেখানকার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, আজকের অভিযানে এখন পর্যন্ত অনুমোদনহীন নকশায় করা কোনো ভবন চিহ্নিত করা সম্ভব হয়েছে কিনা, কি দেখছেন অভিযানের সেখানে সবশেষ? অনেক আপনি যেমনটি বলছিলেন, আমরা রাজুকের যেই নিয়মিত অভিযান অর্থাৎ নকশা না মেনে যে সকল ভবন নির্মাণ করা হচ্ছে সেই সকল ভবনগুলো কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা করছে রাজুক। এরই অংশ হিসাবে আজকে রাজধানীর খিলক্ষেত নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করছে রাজুক। আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি ভবনে, অর্থাৎ আমরা যেই ভবনটির সামনে দাঁড়িয়ে আছি সেটিতে আসলে ভবনের নকশার বাইরে যে সকল অংশ নির্মাণ করা হয়েছে সেই সকল অংশ কিন্তু কিছুক্ষণ আগে এক্সকাভেটর দিয়ে আসলে সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ উচ্ছেদ করা হয়েছে। এর পাশাপাশি আসলে ভবনটির যেই বিভিন্ন সেবামূলক যে সকল সংযোগ রয়েছে সেগুলোও কিন্তু আসলে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়াও যদি বলি, আমরা দেখেছি এই মুহূর্তে আসলে দুটি ভবনে অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে যে ভবনটিতে অভিযান পরিচালনা করেছে রাজুক, সেখানে আমরা দেখেছি যে নকশার বাহিরে, অর্থাৎ নকশার বাহিরে যে অতিরিক্ত অংশ সেখানে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং আমরা দেখেছি সেই ভবনটিতে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবনটির যে সকল সেবা রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ এবং পানি সংযোগ সহ যে সকল সেবা রয়েছে সেটিও কিন্তু আসলে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এবং আমরা যেমনটি দেখেছি যে ভবন নির্মাণের সময়, অর্থাৎ ভবন নির্মাণের সময় নির্মাণ সামগ্রী দখল করে নির্মাণ সামগ্রী ফেলে রাস্তা দখল করে রাখা হয়, সেটিও কিন্তু আসলে তারা সেই জায়গাটাও কিন্তু তারা আসলে অভিযান পরিচালনা করছেন। তবে আমরা রাজুকের এখানের যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট যার নেতৃত্বে আজকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে নিরাপদ বসবাসযোগী উপযোগী ঢাকা নির্মাণের গড়ার লক্ষ্যে রাজুকের কিন্তু এই অভিযান অব্যাহত থাকবে এবং ঢাকার বিভিন্ন জায়গায় তারা এই অভিযান পরিচালনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আজকে এই যে এখন পর্যন্ত তারা 2টি ভবনে তারা অভিযান পরিচালনা করেছেন এবং আজকে দিনব্যাপী কিন্তু আজকে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এবং আমরা যেমনটি দেখেছি, অর্থাৎ যে সকল ভবনগুলোতে নকশা বহির্ভূত অংশ নির্মাণ করা হয়েছে সেই সকল ভবনগুলোতে তো অভিযান পরিচালনা করছেন এবং পাশাপাশি অতিরিক্ত অংশ উচ্ছেদের পাশাপাশি তারা যেটি করছেন যে সতর্কতার চিহ্ন তারা দিয়ে দিচ্ছেন। এর ফলে আমাদেরকে তারা জানিয়েছেন যে এর ফলে তারা রাজুকের অনুমোদন না পাওয়া পর্যন্ত তারা কিন্তু সেই সকল ভবনগুলোর যে নির্মাণ কাজ সেটি কিন্তু তারা অব্যাহত রাখতে পারবে না। অর্থাৎ অনুমোদন নেওয়ার পরেই তারা কিন্তু তাদের যে ভবন নির্মাণের যে বাকি যে কাজ তারা কিন্তু সেটি চলমান রাখতে পারবে। তো এই ছিল আজকে রাজধানীর খিলক্ষেত থেকে রাজুকের অভিযানের সর্বশেষ। অনুমোদন ছাড়া ভবন নির্মাণ বন্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে রাজুক। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী ওমর ফারুক। সুনামগঞ্জে চলছে ধান কাটার ধুম। আজ থেকে শুরু হয়েছে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম। কৃষকের কাছ থেকে 36 টাকা কেজি দরে ধান কিনবে এবার সরকার। কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, আপনার থেকে জানতে চাই যে 36 টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার, তো এই দরে কৃষকরা খুশি কিনা, কি বলছেন তারা? আচ্ছা দেখুন, আসলে এত বিশাল পরিমাণ কৃষক এবং এত বিশাল পরিমাণ উৎপাদন, সেই উৎপাদনের তুলনায় সরকারের যে সংগ্রহশালা সেখানে যে পরিমাণ ধান সংগ্রহ করা হয় সেটি আসলে ন্যূনতম, অর্থাৎ শতাংশের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে 1%-এরও কম। উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে আমি সারা বাংলাদেশ প্রেক্ষাপট না বলে সিলেট বিভাগ প্রেক্ষাপট যদি বলি, সেক্ষেত্রে এবার সিলেট কৃষি অধিদপ্তর যেটা আমাদের বলছে তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে প্রায় 20,41,000 মেট্রিক টন ধান শুধুমাত্র এখান থেকে উৎপাদিত হবে। তো এখান থেকে সরকার মাত্র 32
32,000 মেট্রিক টন ধান সংগ্রহ করবে, যেটি 36 টাকা দরে। তো এই ধান সরকারি তালিকায় যারা যাবেন তাদেরও আসলে নানান ঝক্কি ঝামেলা আছে এবং বিশেষ করে অনলাইনে তাদের যে নিবন্ধন সেটি একটি কঠিন প্রক্রিয়া। আমরা যিনি খাদ্য উপদেষ্টা আছেন তার উদ্বোধনের পরেই মূলত মাঠ পর্যায়ে আমরা যখন আসছি এবং একদম প্রান্তিক চাষি বা কৃষক যারা আছেন তাদের সাথে যখন কথা বলছি, তারা কিন্তু অনেকে জানেনই না যে সরকার 36 টাকা ধরে ধান কিনবে। দেয়া তো অনেক দূরের ব্যাপার। যে কয়েকজন দেওয়ার চেষ্টা করেছিলেন তারা বলছেন যে যেহেতু তাদের শিক্ষাগত যোগ্যতা বা তাদের বোঝাশোনাটা একটু কম, সেজন্য আসলে তার ধারে কাছেও যেতে পারেন না। সুতরাং বাধ্য হয়েই এ সকল প্রান্তিক কৃষক দেখা যাচ্ছে যে সরকার নির্ধারিত যে দাম আছে, অর্থাৎ মন প্রতি যেখানে 1440 টাকা বলা হচ্ছে সরকার নির্ধারিত দামে, সেখানে তারা 900 থেকে 1000 বা 1050 টাকায় আসলে অধিকাংশ ধান বিক্রি করছেন। এবং সরকারি যে ধান সংগ্রহের যে কৌশলগুলো আছে, বিশেষ করে ধানের যে বৈশিষ্ট্যগুলো থাকে, শুকনা থাকতে হবে, মশার ছাড়া থাকতে হবে, এইসব যেহেতু প্রান্তিক মানুষরা বুঝেন না, সুতরাং তারা আসলে প্রতিবার তাদের যে অভিযোগটা থাকে যে আসলে যারা ফড়িয়া বা মধ্যস্বত্বভোগী আছে তাদের মাধ্যমে যেতে হয়, যেটি আসলে তাদের জন্য খুবই ক্ষতিকর একটা দিক। এবং এখান থেকে আসলে গোদামঘর পর্যন্ত ধান নিয়ে যাওয়া তাদের জন্য একটা জটিল ব্যাপার। তো সব মিলিয়ে আসলে সরকার যেটি বলছেন যে কৃষক যাতে, প্রান্তিক কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সরকারের একটি দাম নির্ধারণ করা। ভবিষ্যতে তারা এ ব্যাপারে আসলে মনিটরিংটা কিভাবে আরো জোরদার করা যায় এ ব্যাপারে আসলে তারা চিন্তা ভাবনা করবেন। তো এই হচ্ছে আমার কাছে আজকের সর্বশেষ তথ্য। অনেক সুনামগঞ্জ থেকে ধান কাটা এবং সরকারিভাবে ধান কেনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী গোলজার আহমেদ। বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা দিবে অস্ট্রেলিয়া। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি। বৈঠকে দুই দেশের নির্বাচন প্রক্রিয়া, গণতন্ত্র চর্চা এবং নির্বাচন কমিশনের স্বচ্ছতা, জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়। এ সময় নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের সহায়তায় অস্ট্রেলিয়া আগ্রহী বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটার তালিকা হালনাগাদ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনার কথা জানান তিনি। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you. নেক্সট পার্লামেন্টারি ইলেকশনের জন্য আমাদের কি প্রস্তুতি আমরা নিয়েছি এবং প্রস্তুতি আমরা স্যাটিসফাইড কিনা প্রস্তুতি যেটা নিয়েছি সেটা ওনারা জানতে চেয়েছেন। আমি বিস্তারিত জানিয়েছি আমাদের প্রস্তুতি, ওভারঅল রিফর্মস নিয়ে ওনারা জানতে চেয়েছেন, সেটা আমরা জানিয়েছি এবং ওনারা একটা এশিওর করেছেন যে ওনারা আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই, সাপোর্ট চাই, দে আর রেডি টু সাপোর্ট আস। 138 বছরে পদার্পণ করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। এই উপলক্ষে বন্দরের অর্জন, আগামীর পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সক্রিয় বা পরোক্ষ প্রত্যক্ষ অংশগ্রহণ এই কাজটা হয়ে গেল। আমরা কিন্তু সবাই একটা হিস্ট্রির পার্ট হয়ে গেলাম। আরেকটা বিষয় আমরা যেটা চিন্তা করেছি সেটা হলো আমাদের কোনো ফ্রি ট্রেড জোন নাই। তো গত অক্টোবরে আমরা কাস্টমস NBR এর সাথে চেষ্টা করেছি একটা ফ্রি ট্রেড জোন এখানে করার জন্য। আমরা এখন তুলা নিয়ে আসি বিদেশ থেকে, হাইয়েস্ট তুলা ইম্পোর্ট করি আমরা হলো পৃথিবীতে। 5 থেকে 6 বিলিয়ন ডলারের তুলা প্রতি বছর আমরা নিয়ে আসি। এই 5 থেকে 6 বিলিয়নের তুলা যদি আমাদের দেশে যদি আমরা করতে পারি, তো ওইটাও তো আমাদের জন্য মানে অ্যাটলিস্ট তো ফরেন কারেন্সি তো সেভ হয়ে যাবে। আপনি একটা ফরেন কারেন্সিতে LC ওপেন করলে ওইটা ডেলিভারি হইতে আপনার প্রায় 3 মাস লেগে যায় মিনিমাম। আমরা যদি এখানে ফ্রি ট্রেড জোন করতে পারি, সেখানে আমরা যদি তুলা রাখতে পারি, এখানে শুধু আমাদের দেশের না, আশেপাশের দেশেও আমরা এটাতে মার্কেট করতে পারবো। এটা দিয়ে একটা কর্মসংস্থান, লজিস্টিক চেইন এবং একটা যে ইনভেস্টমেন্টের একটা যে অপরচুনিটি সৃষ্টি হবে, এটা আমাদের এখানে করা এখন অপরিহার্য হয়ে গেছে। এটা শুধু আমি তুলার কথা বললাম। তো একটা ফ্রি ট্রেড জন্য যদি আমরা এখানে করতে পারি, বছরে এখান থেকে দেখা যাবে 10-12 বিলিয়ন ডলারের আমাদের আসবে। 138 বছরে পদার্পণ করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। সে বিষয়ে কথা বলছিলেন চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 পর্যটক নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তান একে অপরকে দুষছে। হত্যাকাণ্ডের প্রক্রিয়ায় পানি চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ সহ পাকিস্তানিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নয়াদিল্লি। পাকিস্তানের পতাকা পুড়িয়ে আন্দোলন করছে ভারতীয়রা। নিরাপত্তা ঝুঁকিতে জম্মু কাশ্মীরে পর্যটকদের বুকিং এরই মধ্যে বাতিল হয়েছে 90%।
সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। 25 ভারতীয় ও এক নেপালি নাগরিক হত্যার হৃদয় বিদারক এই ঘটনায় স্তব্ধ ভূস্বর্গ কাশ্মীর। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে হতাহতদের পরিবারের সদস্যরা। ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। ভারতীয় নিরাপত্তা সংস্থার ধারণা, তাদের পেছনে হাত আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর। কাশ্মীরের এমন ভয়াবহ ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক পৌঁছেছে চরমে। হামলার দায় পুরোপুরি পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে ইসলামাবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় নয়াদিল্লি। সিন্ধু পানি চুক্তি স্থগিতের পাশাপাশি গুরুত্বপূর্ণ আটারি ওয়াগা স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। এছাড়া ভিসা বাতিল সহ পাকিস্তানিদের ভারত ছাড়তে 2 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তান হাই কমিশনের সামরিক কর্মকর্তাদের বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. এদিকে পাকিস্তান হামলার নিন্দা জানিয়ে ভারতের দিকেই আঙুল তুলছে। এটিকে ভারতের চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ বলছে জম্মু কাশ্মীরের পাকিস্তান ভিত্তিক দলগুলো। এটি পূর্ব পরিকল্পিত এবং কাশ্মীর সমস্যা থেকে বিশ্বের দৃষ্টি সরাতে ভারতীয় গোয়েন্দারা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ পাকিস্তান ভিত্তিক জম্মু কাশ্মীর মুক্তি ফ্রন্টের। अमेरिका का वाइस प्रेसिडेंट हिंदुस्तान में मौजूद है, तो ये हम समझते हैं कि ये एक रचाई गई साजिश है, मंसूबा है, ताकि फ्रीडम मूवमेंट ऑफ कश्मीर को मैलान किया जाए। तो এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে ভারতের সাধারণ মানুষ। জম্মু কাশ্মীরের পর ভারতের পুনে, অমৃতসর ও চণ্ডীগড়ে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেন বহু মানুষ। এ সময় তারা পাকিস্তান নিপাত যাক বলে স্লোগানও দেয়। इन्होंने भी किया है, बहुत गलत किया। ये समझ लो कि अगर जिसने भी इस काम को अंजाम दिया है उसकी भी खैर नहीं है। গোটা কাশ্মীর উপত্যকায় বিরাজ করছে থমথমে অবস্থা। নিরাপত্তার শঙ্কায় কাশ্মীর ছেড়ে যাচ্ছেন পর্যটকরা। দিল্লির একাধিক ট্রাভেল এজেন্সির তথ্য বলছে জম্মু কাশ্মীরের প্রায় 90% অগ্রিম বুকিং এরই মধ্যে বাতিল হয়ে গেছে। পর্যটন মৌসুমেও সেখানে এখন শুনশান নীরবতা। ভারত সফরের শেষ দিনে কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বিকেলে পেহেলগাম শহরে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। 2008 সালের মুম্বাই বোমা হামলার পর ভারতের বেসামরিক নাগরিকদের উপর এটি সবচেয়ে বড় নৃশংস ঘটনা। তানভীর জনি, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। জিম্বাবুয়ের সাথে শেষ টেস্টের জন্য জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন এনামুল হক বিজয় ও তানভীর ইসলাম। এদিকে সিলেটে 4 দিনেই জিম্বাবুয়ের কাছে হারের পর চাপে পড়েছে বাংলাদেশ দল। প্রথম টেস্ট হারের দিনেই ঘোষণা করা হয় চট্টগ্রাম টেস্টের স্কোয়াড। দীর্ঘদিন পর জাতীয় দলের ডাক পেয়েছেন বিজয়। ধারণা করা হচ্ছে এই ডাক ঘরোয়া ক্রিকেটে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পুরস্কার। অন্যদিকে PSL খেলার জন্য আগে থেকেই ছাড়পত্র পাওয়ায় দ্বিতীয় টেস্টে থাকছেন না পেসার নাহিদ রানা। তার জায়গায় প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ঘরের মাঠে 1-0 পিছিয়ে থাকার পর চট্টগ্রাম টেস্টে জয়ের বিকল্প নেই শান্তদের। তাই সিরিজের শেষ টেস্টে বিজয় তানভীর 2 জনেরই একাদশে থাকার সম্ভাবনা বেশি। দর্শক, শেষ করছে এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। ঢাকা গাজীপুরেই ব্যাটারি রিকশা ভাড়া দিয়ে দিনে মালিকদের আয় 100 কোটি টাকার বেশি। 39 লাখ রিকশার চার্জিং চলছে অবৈধভাবে। 37 বছর ধরে বাংলা রিকশা চালাই, কয়েকদিন ধরে এই গাড়ি কিনছি। পুলিশ প্রশাসনে কিছু কয় না, যেদিকে মন চায় এদিকে যায়। চাইলেই একদম 5টা রিকশা বের করে যে রিকশার ব্যবসা করবেন সেটার সুযোগ নাই। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগে নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ। এতদিনেও মামলা শেষ না হওয়ায় হতাশা, খুব দ্রুত নিষ্পত্তির দাবি। উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতিতে কুয়েট শিক্ষার্থীদের উচ্ছ্বাস। শিগগিরই সার্চ কমিটি গঠন করে নতুন নিয়োগ। কৃষকের কাছ থেকে 36 টাকা কেজি দরে ধান কিনছে সরকার।
সারা দেশে সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন খাদ্য উপদেষ্টা। এবং কাশ্মীরে পর্যটক হত্যার জেরে ইসলামাবাদ নয়াদিল্লি সম্পর্কে চরম অবনতি। সীমান্ত বন্ধ সহ ভারত ছাড়তে পাকিস্তানিদের 48 ঘন্টার নোটিশ। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।